প্রিয় দর্শক, আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইমতাজ রবি। আমরা আজকে কথা বলছি আমাদের ফ্রিল্যান্সিং নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে মোহাম্মদ মওদুদ ইসলাম, এবং আমাদের সঙ্গে স্কাইপিতে রয়েছেন সাজ্জাদ হোসেন অলি। এবং চাইলে দর্শক আপনারা ফোন দিয়ে আমাদের সঙ্গে এই কথা বলতে পারেন এই বিষয়ে। আমাদের ফোন নাম্বারটি স্ক্রিনে দেখা যাচ্ছে 818921 থেকে 7 পর্যন্ত নম্বরে। আমরা ছিলাম বিরতির আগে অলির কাছে। অলি, সরকার তো নানান ধরনের উদ্যোগ নিয়েছেন আমাদের ফ্রিল্যান্সার গড়ে তোলার জন্য সারা দেশে। তার মধ্যে একটি হচ্ছে ঘরে বসে বড় লোক। এইসব প্রকল্প সম্পর্কে আপনার মূল্যায়ন কি? সরকার এই ইতিমধ্যে যে প্রজেক্ট গুলো হাতে নিয়েছে তার কিছু নাম আমি বলছি, যেটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট। এটা বিরাট একটা অনেক বড় এবং লেন্দি একটা প্রজেক্ট চলছে। এবং আরেকটা প্রজেক্ট হচ্ছে যে আপনার বাড়ি বসে বড় লোক, মানে নামটাও খুব অদ্ভুত এবং খুবই অদ্ভুত একটা নাম, যে বাড়ি বসে বড় লোক। এখন যেটা হচ্ছে যে মানে সরকারের উদ্যোগটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো উদ্যোগ, যেহেতু তারা সরকার বা নীতি নির্ধারকরা বুঝতে পেরেছে যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বা এটার একটা বেকারত্ব সম্ভব এবং এটা একটা সেক্টর যেখানে তারা হয়তো পরিমাণ মতো বাজেট দিয়েছে। কিন্তু এই বোঝার সাথে সাথে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমি কিভাবে মানে সরকার এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করছে। আসলে যে এই যে গত বছর হয়তো বা 280 কোটি টাকা বাজেট ছিল আপনার এই আউটসোর্স লার্নিং আর্নিং প্রজেক্টের আন্ডারে, 200 বা এই বাড়ি বসে বড়লোক এই প্রজেক্ট দুটোর আন্ডারে 280 কোটি টাকা কিন্তু একটা অনেক বড় টাকা। সেটা কিন্তু আমাদের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে করা হচ্ছে। এখন আসি এই যে লার্নিং আর্নিং প্রজেক্ট বা বাড়ি বসে বড়লোক, যেটা হচ্ছে যে মানে আপনার দেখানো হচ্ছে এমন সব উপজেলাতে বা এমন সব জেলা শহরগুলোতে যেখানে আসলে ইন্টারনেটটা নাই আপনার সেখানে সেখানে এই কর্মসূচি চলছে। ওলি, হ্যাঁ আপনাকে আমি আরেকটা প্রশ্ন একটু টুডা পয়েন্ট জি। করতে চাই। সরকারের কি উচিত যে ঘরে বসে বড় লোক এই ধরনের প্রজেক্ট নেওয়া, নাকি আমাদের ছেলে পেলেদেরকে বিভিন্ন আইটি সেক্টরে দক্ষ করে তোলা? কারণ যদি আমাদের স্কিল থাকে তাহলে ওই ছেলে পেলেরাই কিন্তু জেনে যাবে, কারণ মার্কেট প্লেস হিউজ, যে সেখানে তারা কাজ করতে পারবে। আপনার কি মনে হয়? এবার আমি শুরু একটু একটু পিছনের দিকে ফেরত যাই, যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে মোটামুটি আমার জানা মতে 2000 বা 99 বা 98 সাল থেকে আর কি প্রথম এই ফ্রিল্যান্সিংটা আসে। আইটি ইন্ডাস্ট্রি আরো আগে গড়ে উঠেছে, কিন্তু ফ্রিল্যান্সিংটা হয়তো বা তখন হয়েছে। এবং 2010 সাল থেকে এটা কিন্তু ম্যাসিভ আকারে ধারণ করে, যে ম্যাসিভ আকারে হইতে শুরু করে। এখন কথা হচ্ছে এই যে 2010 সালে যে ম্যাসিভ আকারে ধারণ করলো, তার মানে কি হচ্ছে এর 1 কি 2 বছর আগে আগে থেকে একটা 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 মানুষজন এটা জেনে শুনে আসতেছে, তারা পড়ালেখা শুরু করছে, তারা কিন্তু জানতে শুরু করলো। সরকার যে প্রজেক্ট গুলো হাতে নিল সেটা হচ্ছে 2012 সালের পরে। যে তার মানে কি ইতিমধ্যে কিন্তু আমরা একটা ইন্ডাস্ট্রি, ফ্রিল্যান্সিং একটা ইন্ডাস্ট্রি, আমি যদি একটা ইন্ডাস্ট্রি বলি, এই ইন্ডাস্ট্রিটা আমরা বিল্ড আপ করে ফেলেছি। সরকার এটা জাস্ট একটা পুশ আপ করলো, পুশ আপ করে এটা হয়তো বা সেই ক্রেডিটটা হয়তো বা সরকার নিতে যাচ্ছে, নে কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এর পাশাপাশি আমাদের কি ডেভেলপ হচ্ছে, যেমন একটা প্রজেক্টের নাম হচ্ছে বাড়ি বসে বড়লোক। আমি বাড়ি বসে বড়লোক কিভাবে হব যদি আমি ইন্টারনেটটা না পাই? ঠিক আছে ওলি, কারণ আপনার কাছে আসবো। আমাদের একজন দর্শক অনেকক্ষণ যাবত ফোনে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার নাম বলুন এবং আপনার বক্তব্য। জি ভাই, আমি কুমিল্লা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিংটা করতে হলে কিসের উপর অভিজ্ঞতা লাগে? কি কি লাগে? ফ্রিল্যান্সিং করতে হলে কি লাগবে আপনার? মানে কোন বিষয়টার উপর অভিজ্ঞতা লাগে আর কি? আচ্ছা, টিটু এই প্রশ্ন উত্তরটা দেন। আহ, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা, এটা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন হয়। যেমন ফ্রিল্যান্সিং, এটা যদি আমি চোডেক্স ভিত্তিক বা ইয়ে ভিত্তিক ধরি বা অন্য ইয়েতে ধরি, একজন লোকের যে বিষয়ে দক্ষতা বেশি তার সেই বিষয়ে ফ্রিল্যান্সিং করা উচিত আর কি। সাপোজ একজন ডাক্তার, সে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে, তাহলে তার ইয়ে হবে যে প্রেসক্রিপশন টাইপ বা হচ্ছে কোন রোগ হলে কি হবে, উপসর্গগুলো কি হবে, কি কি প্রিভেন্টিভ কি কি নিতে হবে, এই টাইপের জিনিসগুলো সে হচ্ছে ফ্রিল্যান্সিং করবে। মানে আমাদের আসলে দর্শকদের বোঝানো হচ্ছে ফ্রিল্যান্সিং আলাদা কোনো বিষয় না। না, আপনি যে বিষয়ে দক্ষ, আপনি দক্ষ। যদি ভালো লিখতে পারেন জি, হ্যাঁ। সেটার জন্য ইন্টারন্যাশনাল কাজ আছে, পয়সা জি, পাবেন। আপনি যদি ভালো ছবি আঁকতে পারেন সেটার জন্য কাজ আছে। হ্যাঁ, আপনি অবশ্যই। গান গাইতে পারলে সেটার জন্য কাজ হ্যাঁ, আছে। হ্যাঁ। আপনি এডিটিং স্কিল, টেলিভিশন প্রোগ্রাম নির্মাণ, সবকিছুর জন্যই কাজ আছে। ফ্রিল্যান্স আলাদা কোনো বিষয় না। না। আচ্ছা, আরেকজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। আমার নাম শরীফুল। জি আমি ঢাকার বাড্ডা থেকে বলছি। জি বলুন। তো আমি মানে করতে যাচ্ছি, তো এর জন্য মানে কোথায় যোগাযোগ করতে হবে, কিভাবে মানে মানে এই পথে আগাতে হবে, মানে মানে এই সিস্টেমটা জানতে চাচ্ছি আর কি। টিটু এটা।
এটা যদি আর কি কেউ যদি অন্যভাবে না নেয়, তাহলে আমি যেটা বলবো আর কি, আমি শেখার জন্য আর কি আসলে কারো কাছে যাইনি। যখন আমার কাছে একটা কোশ্চেন জাগে এই জিনিসটা কিভাবে হয়, তো আমি গুগলে সার্চ দিছি। গুগলে সার্চ দিয়ে ওখানে বিভিন্ন মতামত পেয়েছি, এই মতামতগুলো পড়ছি। এইভাবে পড়ে 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 সার্চ দিয়ে খুঁজে খুঁজে, মানে আমার কথা হচ্ছে কোশ্চেনটা আপনি নিজের মধ্যে আগে জাগ্রত করতে হবে, আমি আসলে কি জানতে চাচ্ছি। দেন সেইখানে সে সার্চ দিবে, আচ্ছা এই কাজটা করতে গেলে তাহলে আমাকে কি কি স্কিল লাগবে সেটাও সে দেখবে। এইভাবে দেখে দেখে হয়। হ্যাঁ, এটা ভালো হয় যে একজন যদি ভালো কারোর কাছে যায়, তাহলে হচ্ছে লাইনটা খুব তাড়াতাড়ি সে হয়ে যাবে। আমি এই জায়গায় একটু অলির কাছে আসতে চাই। অলি, আপনি বললেন যে বেশ কয়েক বছর আগে সরকার প্রজেক্ট নিয়েছেন, 280 কোটি টাকার প্রজেক্ট, ঘরে বসে বড় লোক, ফ্রিল্যান্সিং, আর্নিং। তো 280 কোটি টাকা খরচ করার পরও আমাদের এরকম কুমিল্লা থেকে এবং নানান জায়গা থেকে ফোন আসছে যে ফ্রিল্যান্সিংটা কিভাবে করবো। আপনার কি মনে হয় এই প্রশ্ন কেন আসছে? আসলে আহ, মানে সরকার হয়তো বা 280 কোটি টাকা বাজেট রেখেছে, কিন্তু প্রজেক্টটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, ট্রেনার কারা বা আমরা কোন প্রতিষ্ঠানের উপরে দিয়েছে, এবং খুব অবাক হবেন আমি কিছু তথ্য দিই। সেটা হচ্ছে যে আপনার একটা আইটি সেক্টর বা ফ্রিল্যান্সিংটাতে ট্রেনিং দিতে পারে শুধুমাত্র ফ্রিল্যান্সিং যারা করে বা আইটিতে যারা দক্ষ তারা। কিন্তু খুব অবাস্তব এবং হাস্যকর কথা হচ্ছে যে আমাদের গত কিছু প্রজেক্ট ছিল, আইসিটি মন্ত্রণালয়ে কিছু প্রজেক্ট ছিল লার্নিং আর্নিং আন্ডারে, যেটা প্রথম পর্যায়ে এই 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 প্রশিক্ষণগুলো দিতে হচ্ছে একটা এনজিও। হ্যাঁ, এনজিওটার নাম বলছি না আমি, একটা এনজিও প্রশিক্ষণ দিত। তার মানে একটা এনজিও যদি প্রশিক্ষণ দেয়, সেই ক্ষেত্রে তারা কতটুকু ফ্রিল্যান্সিং এ দক্ষ বা তারা কতটুকু মানে আইটি নির্ভর, আইটিতে দক্ষ, সেটা কিন্তু একটা বিশাল প্রশ্নবোধক একটা চিহ্ন থেকে যায়। আচ্ছা, এই প্রশ্নটা ওলি রেখে আমি দর্শকের মানে প্রচুর ফোন আসছে, আরেকজন দর্শকের ফোনটা নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটা করুন দ্রুত এবং আপনার নাম বলুন। ভাইয়া আমি ফারহান বলছিলাম বগুড়া থেকে। জি। আমি রিসেন্টলি 1 মাস হচ্ছে যে গুগল অ্যাডসেন্সে কাজ শুরু করছি। আচ্ছা। তো এটাতে ডলার দেখাচ্ছে যে আমার ডলার আসতেছে বা আমার ইনকাম হচ্ছে। এখন আমার এখানে 2জন বড় ভাই আছে, 14 বড় ভাই। আমি জানতে চাচ্ছিলাম যে গুগল অ্যাডসেন্স থেকে অ্যাকচুয়ালি ফিউচার ডেভেলপ করা যাবে কিনা। টিটু বলেন এটা তো। হ্যাঁ, ফিউচার ডেভেলপ করা যাবে, এবং হচ্ছে যে কোনো সব কিছুতেই আসলে ফিউচার ডেভেলপ করা যায়, সে ছোট হোক চাই বড় হোক, এবং গুগল একটা জায়ান্ট একটা ইয়ে। হ্যাঁ, তো ভাইয়ের জন্য যে আমার যে পরামর্শটা হচ্ছে, এখন হচ্ছে অ্যাডসেন্সে যেটা করতেছেন, এইখানে অ্যাডসেন্স থেকে প্রথমে ইনকাম শুরু করেন। হ্যাঁ, করতে করতে আরও সামনে আগাইতে থাকেন। যখন দেখবেন যে আপনি একটা সাইট থেকে আর্ন করতে পারতেছেন, তখন আপনি সাইট ফ্লিপিং করা শুরু করেন, মানে আর্ন করা সাইট আপনি বিক্রি করতে পারেন। হ্যাঁ, এইরকম করে আপনি বিজনেসটা আপনি আস্তে আস্তে বাড়াতে পারেন। আর অ্যাডসেন্সের ব্যাপারে আমরা বাঙালিরা যে ভুলটা করি, এটার ব্যাপারে একটু সতর্ক করে দেন। অ্যাডসেন্সের ব্যাপারে হচ্ছে সবাই যে ভুলটা করি, যে হচ্ছে মানে জোর করে ভিজিটর নিয়ে আসি বা ট্রাফিক নিয়ে আসি। হ্যাঁ, এইটা একটা আর কি প্রবণতা থাকে আর কি। আর এটা আর আসলে যে লং ad এ লাস্টিং click হয় করা, না। হ্যাঁ। হ্যাঁ, এবং অ্যাডে ক্লিক করা মানে বহু যে প্রকারের। ভাই অ্যাডসেন্সে কাজ করছেন, টিটিও বললেন আর ওলি তো আছেন, এই বড় দুই বিশেষজ্ঞের মাঝখানে আমার কথা বলা সম্ভব হয় না, বাট আপনাকে বলি অ্যাডসেন্স মানে সবচেয়ে বড় মার্কেট, আপনার বিজ্ঞাপনদাতা সারা পৃথিবীর। কোনোভাবে অ্যাডসেন্সে যখন আপনি কাজ করবেন, কোনোভাবে কোনো 2 নাম্বারই করবেন না, অর্থাৎ জোর করে ভিজিটর নিয়ে আসা কিংবা অ্যাডসেন্সের অ্যাডে নিজে বসে ক্লিক করা। তাহলে যেটা হবে, আপনার আইডি তো ব্যান হবেই। বাংলাদেশে যারা অ্যাড নিয়ে কাজ করছেন, অ্যাডসেন্স দিয়ে কাজ করছেন, তারাও ভবিষ্যতে ঝুঁকির মধ্যে পড়বেন, যেটা অ্যাডসেন্স বাংলাদেশ অনেকদিন বন্ধ ছিল। আরেকটা ফোন কল দেবো। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন। হ্যালো। হ্যালো, জি বলুন। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রনি বলছিলাম ঢাকা থেকে। আচ্ছা, জি বলুন রনি। আমি টিটু ভাইয়ের কাছে দুইটা প্রশ্ন রাখতে চাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি এতদিন একটা টার্মের সাথে পরিচিত ছিলাম, সেটা হচ্ছে ই কমার্স, বাট রিসেন্টলি আরো একটা টার্ম সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে এফ কমার্স। তো সম্ভবত এটা ফেসবুক কমার্স রিলেটেড। তো এই ফেসবুক নিয়ে ইনকাম করার মাধ্যম কি কি আছে বা কি কি উপায়ে ফেসবুক থেকে ইনকাম করা যায়, এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে গেলে কোন কন্টেন্ট গুলো নিয়ে কাজ করলে আমার গুগল আমার আইডি ব্যান করবে না, বা আমি এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবো। এই 2টা প্রশ্নের উত্তর আমি জানতে চাচ্ছিলাম। যদি দ্বিতীয় কোশ্চেনটা আগে যাই আর কি, হ্যাঁ, যে হচ্ছে আইপি ব্যান করবে না, তো শুধু অ্যাক্সেস না, যে কোনো ক্ষেত্রে আর কি ফলস কিছু না করাই ভালো আর কি। ফলস মানে এই যে একটু আগে যেটা বললেন আর কি, যে নিজে ক্লিক করা বা হচ্ছে কারো দ্বারা ক্লিক করানো বা বাড়তি ভিজিটর জোর করে নিয়ে আসা, এইটাই ফলস কিছু না করে ন্যাচারালি জিনিসগুলো করা ভালো। হ্যাঁ, আর অ্যাডসেন্সের কোন টপিকগুলোতে হচ্ছে আর্নিং ভালো হবে,
এটা আর কি সার্চ দিলেই পাওয়া যাবে, যেমন হচ্ছে যদিও অ্যাডসেন্সে আমার দক্ষতা কম, বলা হয়তো ঠিক হচ্ছে না, তারপর হচ্ছে ওখানে সার্চ দিয়ে দেখা যাবে যে ল রিলেটেড যে এইগুলো আছে, টপিকগুলো আছে এগুলোতে, তারপর হচ্ছে কার্ড ডোনেশন, হ্যাঁ, এরকম সার্চ দিলে লিস্ট পাওয়া যাবে যে কোনটা রেট আসলে কি রকম হতে পারে। তবে ঘুরে ফিরে একই কথা বলবো, যার যে বিষয়ে দক্ষতা আছে আর কি, সে সেই বিষয়ে যদি ব্লগ তৈরি করে সেখান থেকে সে ভালো আয় করতে ভাই পারে। আর এফ কমার্সের ব্যাপারটা আমি একটু অলির কাছ থেকে শুনে নেই। অলি, এফ কমার্সের ব্যাপারে একজন দর্শক জানতে যাচ্ছিলেন, এফ কমার্সের ব্যাপারটা একটু বলেন আপনি। আচ্ছা, এফ কমার্সের ব্যাপারটা একটু বলি, সেটা হচ্ছে একটু বাংলাদেশি প্রেক্ষাপটে বলি। সেটা হচ্ছে যে আপনার এই যে বিভিন্ন জায়ান্ট, আমরা যদি প্রাণ আরএফএল গ্রুপের কথা চিন্তা করি, দেখবেন যে তাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ফেসবুকে বিজ্ঞাপন যাচ্ছে। এই যে ফেসবুকে বিজ্ঞাপনটা যাচ্ছে, এটা কিন্তু একজন দক্ষ ফেসবুক মার্কেটার এই বিজ্ঞাপনটা দিয়ে দিচ্ছে। আচ্ছা। এখন কথা হচ্ছে কি হবে, আপনার ওরা কিন্তু একটা নির্দিষ্ট একটা প্রোডাক্টের কিন্তু একটা কাস্টমার এরিয়া থাকে। যেমন হচ্ছে যে আর যে একটা চকলেট যদি আমি চিন্তা করি, চকলেটের হচ্ছে যে আপনার ছোট বাচ্চারা হবে বা টিনেজ ছেলে মেয়েরা হবে, এখানে কিন্তু আপনার 40 বছর 50 বছরের বয়স করে হবে না। এই যে একটা এজ লিমিট তারা সেট করে রাখে, তারপর কান্ট্রি সেট করে রাখে, বিভিন্ন কিওয়ার্ড সেট করে রাখে। এই সেট গুলো করে একজন ফেসবুক মার্কেটার, সেটা হচ্ছে ফেসবুকে কিন্তু পেইড যে বিজ্ঞাপন তাদের যে ফেসবুকে তারা প্রমোশন করে আর কি, এভাবে। এটা একটা আরেকটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং করে ফেসবুকে। যেমন কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা সাবজেক্ট নিয়ে, সেটা কিন্তু একটা তথ্যবহুল একটা কন্টেন্ট যদি আপনার ফেসবুকে হোক বা ব্লগে হোক, যেখানেই হোক, সেখান থেকে কিন্তু একটা বিশাল ভিজিটর আসে, এবং এইভাবেই আর কি ফেসবুকের মার্কেটিংটা করে। আচ্ছা, আমি একটু এই ব্যাপারে ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর টিটুর কাছে যাই। সেটা হচ্ছে বাংলাদেশে এমন কিছু ফেসবুক উদ্যোক্তা আছেন যারা বাংলাদেশে বসে কাজ করেন, কিন্তু যারা আমেরিকান বা অস্ট্রেলিয়ান বিভিন্ন সাইটের ফেসবুক পেজ তা চালান এবং এখানে বসে ইনকাম করেন। এদের ব্যাপারে যদি একটু বলতেন। বাংলাদেশে অনেক দক্ষ আছে, যারা হচ্ছে মানে বাংলাদেশে আর কি এখন কোম্পানি বেস কাজ হচ্ছে, এবং বাংলাদেশ এই দিক দিয়ে অনেক আগায় গেছে আর কি, যে বাহিরের অনেক কান্ট্রির কাজগুলো এখন পাচ্ছে, বিশেষ করে বিভিন্ন কোম্পানি ফেসবুক ম্যানেজমেন্টের, ফেসবুকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে পোর্শনটা পাচ্ছে, এবং সবাই এটাকে অনেক গুরুত্ব দেয় এখন। যেহেতু আমাদের লোক সংখ্যা অনেক বেশি, কাজে আমরা বসে বসে এই কাজগুলো করতে চাই। অলি, আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমি আপনার কাছে যেটি জানতে চাইবো, যে আপনি এই কথা অনেকবার বলছেন, তারপর আবারও বলেন যে ফেসবুক খুলে দেওয়ার 2-3টি কারণ বলেন যে ফেসবুক খুলে দেওয়া উচিত এবং ফ্রিল্যান্সারের জন্য এই সব কাজ করা উচিত। আচ্ছা, ফেসবুক খুলে দেওয়ার আগে আমি একটু অন্য একটা টপিকসে যদি সময় দেন একটু কথা বলতে পারি। সেটা হচ্ছে যে ইন্টারনেটের দামটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে আপনার বাংলাদেশের 61টা জেলায় ইন্টারনেটের দাম একরকম, আর বাকি 3টা জেলাতে ইন্টারনেটের দাম একরকম। যেটা হচ্ছে আমরা ঢাকাতে 1 MBPS শেয়ার ব্যান্ডউইথ হয়তো আমরা 1000 টাকায় পাচ্ছি, বাট এটা যদি আমি মফস্বল শহরে চলে যাই, কুষ্টিয়ার দিকে চলে যাই বা ঝিনাইদহের দিকে চলে যাই, সেটা কিন্তু 10 থেকে 14,000 টাকা পড়ছে। ঢাকার বাইরে ইন্টারনেটের দাম বেশি। জি, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার ইন্টারনেটের দামটা কম, বাকি 61টা জেলাতে দামটা বেশি। এখন এই দামটা বেশি কেন? সেটা হচ্ছে সরকারের একটা পলিসি আছে, এনটিটিএন পলিসি, এবং এটা হচ্ছে 3টি কোম্পানি এই এনটিটিএন পলিসির আন্ডারে আছে। তারা 3টি কোম্পানি হচ্ছে জাস্ট ব্যান্ডউইথটা ওরা মেইনটেনেন্স করে। এখানে অপটিক্যাল ফাইবারটা সরকারের, আপনার ওরা ফাইবারটা টানিয়ে দেয় সরকার, সবকিছুই করে সরকার, শুধুমাত্র আপনার সার্ভারে বসে দেখাশোনা করে হচ্ছে যে এই এনটিটিএন পলিসি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো। এই কারণে হচ্ছে যে এই যে এনটিটিএন যে কোটি কোটি টাকা যে চার্জ দিচ্ছে, এই চার্জটা কি সরকার শুধু তাদের একটা ভুল পলিসি বলি। আমাদের সময় একদম শেষ। আমি টিটুর কাছ থেকে হচ্ছে আপনাদের রংপুরের ইন্টারনেট অবস্থা কি? আপনারা কত ইন্টারনেট কিনেন? আমরা রংপুরে বিটিসিএল এর যেটা ইন্টারনেট, সেটা 1.5 MBPS ইন্টারনেট, এটা ভ্যাট সহ আমাদেরকে প্রায় 2000 টাকা করে দিতে হয় মান্থলি। হ্যাঁ, এবং ইন্টারনেটের যে সমস্যার কথা ভাই বললেন আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই মাসে গিয়ে আমি কেবল হচ্ছে অপটিক্যাল লাইন পাইলাম বেসরকারি একটা। এর আগ পর্যন্ত আমার এলাকায় হচ্ছে গ্রামীণ ফোন বলেন বা হচ্ছে সিটিসেল বা যেগুলো লাইন খুব স্লো, হ্যাঁ, যেগুলো লাইন আর কি বেসরকারি যেগুলো, এগুলো আমার অপরচুনিটি ছিল না, আমাকে বিটিসিএল এর উপর ভরসা করতে হয়েছে। এবং হচ্ছে দেখা গেছে যে লাইন হচ্ছে 10 দিন 15 দিন পর্যন্ত বন্ধ থাকে, কমপ্লেন করে ঠিক করাতে হয়, এবং লাইনটা স্লো।
অসংখ্য ধন্যবাদ অলি, অসংখ্য ধন্যবাদ মওদুদ ইসলাম, এবং অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা শুনলেন, ফোন দিলেন। এই যে আমি মওদুদ ইসলামের কথা বলি, শুধু রংপুরে বসে তিনি বছরে ৩৬ লক্ষ টাকা বিদেশ থেকে দেশে নিয়ে আসছেন। এবং অলি তো আমাদের ইয়াং নাইটে ফ্রিল্যান্সারদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার, এবং অলির সাথে গলা মিলিয়ে সরকারকে বলতে চাই, প্লিজ শুধু ঢাকার দিকে তাকাবেন না, একটু রংপুর, পাবনা এরকম বা ইভেন মন্ত্রীদের যে অঞ্চলগুলো আছে সেই দিকেও তাকান। এইসব ছেলেপেলেরা বাংলাদেশের চেহারা একদিন অবশ্যই বদলে দেবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।